আমাদের সমাজে একটা প্রচলিত কথা বা ধারণা আছে যে বন্ধ্যাত্ব শুধুমাত্র নারীদেরই ব্যাপার। আসলে এটা সম্পূর্ণভাবে ভুল এবং নারীদের প্রতি এটার জন্য অনেক সহিংসতা, তাদের সাথে দুর্ব্যবহার, তাদের কে ঘর থেকে বের করে দেওয়া, সংসার ডিভোর্স হওয়া, এরকম নানান জিনিস হতে থাকে যেটা একেবারেই অমূলক। তো দেখা যায় যে যেই সব কারণে বন্ধ্যাত্ব হয়, অ্যাবাউট 50% হচ্ছে নারীরা এর জন্য দায়ী এবং পুরুষরাও প্রায়, আমি যদি শুধুমাত্র পুরুষের ফ্যাক্টর, পুরুষ এবং মহিলা সবার ফ্যাক্টর এবং আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি সবগুলোকে একসাথে বলি, তখন সব মিলিয়ে সেটাও কিন্তু 40-50%, প্রায় সমান সমান। তাহলে পুরুষ এবং নারী কিন্তু প্রায় সমানভাবে দায়ী বন্ধ্যাত্বের জন্য। আসলে দায়ী বলাটা ঠিক হবে না, কেউ তো নিজে ইচ্ছা করে বন্ধ্যাত্ব করে না, বা তার ফ্যাক্টরগুলোকে সে নিজে ইচ্ছা করে নষ্ট করে নাই। এটা তার হয়েছে নানান ভাবে, জন্মগতভাবে কিছু কারণে, বা আরো অনেক কিছু থাকতে পারে যেগুলো সে হয়তো জানতো না, সেই কারণগুলোর জন্য এই বন্ধ্যাত্ব হয়েছে। তো এখন পুরুষ বন্ধ্যাত্ব আমরা কিভাবে বুঝি? পুরুষ বন্ধ্যাত্বের যদি আমরা একটা টেস্ট করি, সেই টেস্টটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। তো একজন মানুষ যে পুরুষ বন্ধ্যাত্বে ভুগছেন বা তার ওয়াইফের সাথে নিয়মিত ঠিকমতো থাকছেন, তারপরেও তার হচ্ছে না, তখন কিন্তু আমরা 1 বছর পর যে টেস্টগুলো করি, সেই টেস্টগুলোর মধ্যে সবচেয়ে পুরুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিমেন অ্যানালাইসিস। এখন এই সিমেন অ্যানালাইসিসের প্যারামিটারগুলা আমরা আগে 2010 ডাব্লিউএইচওর যে একটা আমাদের লেভেল দেওয়া ছিল সেইভাবে আমরা দেখতাম। এখন 2023 ডাব্লিউএইচও সিমেন অ্যানালাইসিস প্যারামিটার ইন 2023 এই হিসাবে দেখি। সেই হিসাবে দেখা যায় যে সিমেনের শুধুমাত্র কোয়ান্টিটি বা পরিমাণ, যেমন হচ্ছে একটা পার ইজাকুলেশন সবচেয়ে কম থাকতে হবে 39 মিলিয়ন থাকতে হবে পার ইজাকুলেশন। কিন্তু আমরা যদি এটাকে আবার কনসেন্ট্রেশন বলি, তাহলে অ্যাটলিস্ট 14 মিলিয়ন পার এমএল, সেই হিসাবে কনসেন্ট্রেশন হিসাব করলাম। শুধুমাত্র সংখ্যা না, এটা হচ্ছে সংখ্যা, আরও কিছু কোয়ালিটিগত ব্যাপার আছে যেটা পুরুষ বন্ধ্যাত্বের কারণ। যেমন এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মোটিলিটি। মোটিলিটিটাকে আবার 3 ভাবে ভাগ করা যায়। মোটিলিটি মানে শুক্রাণু কিভাবে দৌড়াচ্ছে। তো এটা র্যাপিড প্রোগ্রেসিভ মোটিলিটি, আর একটা হচ্ছে স্লো প্রোগ্রেসিভ মোটিলিটি, আর একটা নন মোটাইল। তো এই র্যাপিড প্রোগ্রেসিভ মোটিলিটি এবং স্লো প্রোগ্রেসিভ মোটিলিটি দুইটা মিলিয়ে কিন্তু 42% এখনকার হিসাবে, এবং এর মধ্যে র্যাপিড প্রোগ্রেসিভ মোটিলিটি হতে হবে 30%। এই 30%-এর চেয়ে নিচে যদি র্যাপিড প্রোগ্রেসিভ মোটিলিটি থাকে, তাহলে কিন্তু ন্যাচারালভাবে কনসেপশন হয় না, কনসিভ করে না। এরপরে আসে, মোটিলিটির পরে আসে মরফোলজি। তো মরফোলজিটা কি? মরফোলজি হচ্ছে একটা স্পার্ম বা শুক্রাণুর শেপ কেমন। যেমন শুক্রাণুর মেইন 3টা অংশ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে নেক পিস, আর একটা টেইল। হেডটা হতে হবে ওভাল, মানে এই যে ডিমের আকৃতি, কিন্তু গোল বড় ওটা হওয়া যাবে না, আবার একদম ছোট সেটাও হওয়া যাবে না। এটা একটা অ্যাডিকুয়েট মাপ আছে, সেরকম হতে হবে। তারপরে নেক থাকে, নেকটা স্ট্রং থাকতে হবে। তারপরে থাকে টেইল, টেইলটা থাকতে হবে মোটাইল, কারণ এই টেইলের মটিলিটি দিয়ে কিন্তু ওর মটিলিটিটা নির্ধারণ হয়, মানে কেমন নড়ে সেটা। যেই স্পার্মগুলা দ্রুত এক ঘর থেকে আর এক ঘর, আমরা যখন মাইক্রোস্কোপের নিচে দেখি তখন এক ঘর থেকে আর এক ঘর পার হয়ে যায়, ওটাই হচ্ছে র্যাপিড প্রোগ্রেসিভ। যে স্পার্মগুলা নড়তে পারে না, খালি চক্রাকারে ঘুরতে থাকে বা খালি এদিক ওদিক করে, সেটা হচ্ছে স্লো প্রোগ্রেসিভ মটিলিটি। তো যাই হোক, এরপরে শেপের পরে আসে হচ্ছে ভাইটালিটি, মানে ওরা বেঁচে আসছে কি মারা গেছে। ভাইটালিটি কিন্তু একটা ন্যাচারাল কনসেপশনের জন্য 58% ভাইটালিটি লাগে। আর তারপরে থাকে ওখানে কোনো ইমিউনোলজিক্যাল ব্যাপার আছে কিনা, সেটা আমরা অ্যাগ্লুটিনেশন দেখে বুঝতে পারি। তারপরে কোনো ইনফেকশন আছে কিনা, সেখানে পাসেল দেখে বুঝতে পারি।